আজকে আমরা সব চ্যাপ্টার থেকেই কিছু কিছু অঙ্ক করব, যেগুলো চ্যাপ্টার আমাদের এতদিনে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো ফার্স্ট অঙ্ক লেখ। ফার্স্টে আমরা একটু ইউনিট মেজারমেন্ট বা এরর অ্যানালিসিস এর অঙ্ক করছি। বলছে ইফ ম্যাক্সিমাম এরর অফ মাস অ্যান্ড লেন্থ is 0.3% and 0.2%, find out error of density। 2019 এসেছিল এটা WBJE তে। তো দেখ, এটা এমনি নর্মাল বোর্ডসেও আসতে পারে, আমি করিয়েছি। যে এররের আগে ফর্মুলা লিখতে হবে, তো আমরা সবাই জানি ডেনসিটি মানে কি হয়, মাস বাই ভলিউম। আচ্ছা, ডেনসিটি অফ এ কিউব হবে। তাহলে যেহেতু কিউব বলা আছে, তাহলে তার ভলিউম কি হবে না, এল এর কিউব। তাহলে উপরে উঠলে কি হয়ে যাবে, L⁻³ তাহলে এরর ক্যালকুলেশনে কি হয়, পাওয়ার গুলো সামনে নেমে আসে, তাহলে ডেল্টা M/M। এখানে কত 3 সামনে নেমে আসবে, ডেল্টা L/L। মাসের এরর বলা আছে 0.3, আর লেন্থের দেখবে এটা দিয়েও ছিলাম আমি পরীক্ষায়, লেন্থের এরর 0.2। তাহলে কত হয়ে গেল, 0.9%। নেক্সট অঙ্ক দেখ। নেক্সট অঙ্কটা হয়তো এই টার্মটা তোরা এখনো শুনেছিস কিনা জানি না, সম্ভবত শুনিসনি, বাট পরে শুনবি। কেমিস্ট্রিতে এনট্রপি বলে একটা জিনিস হয়, সেইখানে পড়বি তোরা। এনট্রপি দিয়ে একটা অঙ্ক হয়। তো লেখ, এনট্রপি অফ ব্ল্যাক হোল, entropy of black hole is written by S equal to beta Ka, দূর বাবা। যেখানে K equal to বোলসম্যান কনস্ট্যান্ট। আর ক্যাপিটাল A দিয়ে আমরা এরিয়া বোঝাচ্ছি, এরিয়া অফ দ্য বডি। তো বলছে ফাইন্ড ডাইমেনশন অফ বিটা। এটাও কিছুদিন, বেশি দিনের পুরোনো কোশ্চেন না, 2022-এরই কোশ্চেন। তো দেখ, এটার অ্যাপ্রোচ আমাদের একটু জানতে গেলে অবভিয়াসলি দেখ, এরিয়া নিয়ে কোনো প্রবলেম নেই। বোলসম্যান কনস্ট্যান্টও কিন্তু আমি ইউনিট মেজারমেন্ট যখন পড়িয়েছিলাম সেই চার্টে বলেছিলাম বোলসম্যান কনস্ট্যান্ট তুই পড়তে হবে। প্রবলেম হচ্ছে দেখা নতুন, সেটা হচ্ছে এনট্রপি নিয়ে। এনট্রপিটা হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্টই আগে শুনিসনি। তো তোরা এনট্রপির ডাইমেনশন লিখে রাখ, যে এনট্রপির ডাইমেনশন হয় mL²T-2, mL²T-2 K-1। বোলসম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন হয় সেম, mL²T-2 K-1। এরিয়া তো সবাই জানিস, নতুন করে কিছু বলার নেই, কি হবে L²। ঠিক আছে, আর তাহলে এখান থেকে তোকে কি বার করতে হবে, যে বিটা বার করতে হবে। ফর্মুলা কি ছিল, S ইকুয়াল টু বিটা Ka। তাহলে এস এর এক্সপ্রেশন কি লিখতে পারি না, mL² T-2 K-1।
বিটার ডাইমেনশন বার করতে চাই, কে ডাইমেনশন ml স্কোয়ার t মাইনাস টু কে মাইনাস ওয়ান, আর এরিয়ার ডাইমেনশন এল স্কোয়ার। তাহলে যেহেতু দুদিক থেকে ওই ml মানে এনট্রপি আর বোলজম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন সমান, কেটে যাচ্ছে, তাই আলাদা করে আর মানে কিছু লেখার দরকার নেই, শুধু বিটার ডাইমেনশন পড়ে থাকবে। দেখ 1/l স্কোয়ার, তাহলে উপরে উঠলে কত হয়ে যাবে, l টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এইটা হবে আনসার। আর একটা ছোট অঙ্ক করে আমরা আবার 1D মোশনে যাব, সেটাও একটা এররেরই অঙ্ক। এক নাম্বার 3, এটা সোজা, আশা করি তোরা পারবি। বলছে পার্সেন্টেজ এরর অফ মেজারমেন্ট of A, B, C, D is 4%, 2%, 3%, and 1%. Find relative error of Z equal to A to the power 4, B to the power 1/3 পুরোটা বাই C D to the power 3/2। তাহলে আগে কি নিয়ম ছিল বল, পুরোটাকে একসাথে লিখবো, তাহলে A to the power 4, B to the power 1/3, C টাকে ওপরে তুললে কত হবে, -1, D to the power -3/2। তো এরর ক্যালকুলেশনে কি নিয়ম ছিল, যে পাওয়ার গুলো সামনে এগিয়ে আসবে, পাওয়ার গুলো সামনে এগিয়ে আসবে, 1/3 ডেল্টা B/B। পাওয়ার যতই নেগেটিভ হোক, পাওয়ার গুলো যখন সামনে নেমে আসবে তখন কিন্তু পজিটিভ হয়ে নেমে আসবে। তাহলে -3/2 হলেও এটা +3/2 হয়ে নামবে। তাহলে প্রথমটা এর এরর 4%, বি এর এরর 2%, সি এর এরর 3%, আর ডি এর এরর হলো 1%। তাহলে এখান থেকে কত হলো, 16 + 2/3 + 3 + 3/2, তাহলে 6, 96 + 4 + 18 + 9, তাহলে এটা 100, 118, 118 + 9, ঠিক আছে। 118 + 9 করে তাকে আমরা 6 দিয়ে ডিভাইড করব, এই 21 পয়েন্ট সামথিং আসবে। ক্যালকুলেশনটা একবার একটু দেখে নিস সবাই, ঠিক আছে তো। 3, 3 এর 2, 6, 118 + 9, হ্যাঁ ঠিকই আছে, 127/6। তাহলে কত আসছে না, 127/6 এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট আমার এরর আসছে, লিখে নে। এরপর আমরা 1D মোশন এবং ভেক্টর, এর থেকে ধর ডাব্লিউবিজি তে লাস্টের দিকে কি কি এসেছিল সেগুলো একটু করছি। তো ফার্স্ট অঙ্ক দেখ, বুঝলাম, খুব কঠিন অঙ্ক ভেক্টরের জন্য। এ ভেক্টর ইকুয়াল টু I cap + J cap - 2K cap, B vector equal to I cap - J cap plus K cap, C vector equal to 2I cap - 3J cap plus 4K cap। বলছে there is a vector
there is a vector x মাথায় vector sign of form alpha a plus beta b vector which is perpendicular to c, which is perpendicular to c vector. Then find out alpha is to beta. মানে তোকে এমন একটা ভেক্টর এ বলেছে যে এ ভেক্টরটা এক্স ভেক্টরটা এ আর বি নিয়ে তৈরি হয়েছে, কিন্তু আবার সেটা সি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। বোঝা গেল? তাহলে আগে এক্স ভেক্টরটা কত সেটা ভাব, কত হবে? এক্স ভেক্টরটা হচ্ছে আলফা এ প্লাস বিটা বি, তাহলে আলফা ইন্টু এ ভেক্টর পুরো বসালি আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, আর বিটা ইন্টু বি ভেক্টর আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে আই গুলো একসাথে, তাহলে আলফা প্লাস বিটা, জে গুলো একসাথে, তাহলে আলফা মাইনাস বিটা, কে ভেক্টর গুলো একসাথে কে, তার মানে কত হয়ে যাচ্ছে বল? -2 আলফা প্লাস বিটা। এবার বোর্ডসেই আমি শিখিয়েছিলাম যে যখন দুটো ভেক্টর পারপেন্ডিকুলার বলা থাকবে তখন কি করতে হয় বল? শর্ট ট্রিক্সেও দেওয়া ছিল বোর্ডসের, ডট প্রোডাক্ট করতে হয়। কেন? ডট প্রোডাক্ট তুললে ভেক্টরে কি আসে? কস থিটা আসে। তো কস 90 ডিগ্রি কত হবে? 0। তাহলে কস 90 যদি 0 হয় তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে, মানে দেখ একটা কিছু বার করতে পারবো। তাহলে সেই কনসেপ্টটাই আমি এখানে অ্যাপ্লাই করছি যে এক্স ভেক্টরটা বলেছে সি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, মনে আছে তো? আর প্যারালাল বললে কি করতে হতো? না ক্রস করতে হতো। প্যারালাল বললে কি করতে হতো? ক্রস করতে হতো। তাহলে ডট প্রোডাক্টে কি হয়? সিমিলার গুলো, তাহলে এদের দুজনের মধ্যে ডট হচ্ছে, ঠিক আছে? এটাই তো আমার এক্স ভেক্টর ছিল। ডট প্রোডাক্টে কি হয়? সিমিলার গুলো গুণ হয়। সিমিলার গুলো বলতে আই ক্যাপের সাথে আই ক্যাপ, তাহলে 2 আলফা প্লাস বিটা, জে ক্যাপের সাথে জে ক্যাপ -3 আলফা মাইনাস বিটা, আর কে ক্যাপের সাথে কে ক্যাপ +4 -2 আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে? সব আলফা গুলো একসাথে নেব, 2 আলফা -3 আলফা -8 আলফা, তাহলে -8 আর 3 হয়ে যাচ্ছে 11, 11 থেকে 2 আলফা বাদ দিলে -9 আলফা পড়ে থাকছে। আর বিটাটাকে দেখ, 2 বিটা 3 বিটা 5 বিটা, 5 বিটার সাথে 4 বিটা নিলে 9 বিটা ইকুয়াল টু 0। তাহলে 9 আলফাটা ওদিকে চলে গেলে প্লাস হয়ে গেল, তাহলে আলফা ইস টু বিটা কত পেলাম বল? সেম 1:1। বোঝা গেল? দেখে কিন্তু প্রথমে দেখ মনে হচ্ছিল যে অনেকটাই কঠিন, কিন্তু দেখ অনেক ইজিলি কিন্তু অঙ্কটা সলভ হবে তুই যদি একটু মানে যা ওরা বলেছে সেই অনুযায়ী পরপর করতে থাকবি, তাহলে অবশ্যই তোর অঙ্কটা ক্লিয়ার হবে। লিখে নে, কোনো কোশ্চেন থাকলে বল। দেখ নেক্সট আমরা যেটা যাচ্ছি, মানে এই ভেক্টর বা কাইনেমেটিক্স তারই অঙ্ক, বুঝলাম? বলছে এ ট্রেন স্টার্টিং ফ্রম রেস্ট, এ ট্রেন স্টার্টিং ফ্রম রেস্ট with a acceleration alpha, with a acceleration alpha in time t1 covers distance x, then it deaccelerate to rest with retardation beta for distance y
in time t2, then কোন অপশনটা হতে পারে? চারটে অপশন ওরা দিয়ে রেখেছে। x by y equal to beta by alpha, x equal to y, x by y equal to beta t1 by alpha t2, beta by alpha equal to t1 by t2। তো দেখা যাক, চেষ্টা করবি অলওয়েজ, এটা নর্মাল করলেও চলবে, বা চেষ্টা করবি অলওয়েজ গ্রাফিক্যাল মেথডে যদি অঙ্ক সলভ করা যায় বেটার হয়, গ্রাফের সাহায্যে। তো গ্রাফের সাহায্যে আমরা কিভাবে ভাবতে পারি, দেখ এখানে আমি একটা ভেলোসিটি ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ আঁকছি। প্রথম কথা তুই বলবি যে ভেলোসিটি ভার্সেস ডিস্টেন্স যে আঁকতে হবে বুঝছো কি করে? না, অঙ্কে দেখ যে কটা অপশন দেওয়া আছে, লাস্ট অপশনটা ছাড়া সব কটাই দেখ এক্স ওয়াই আছে, আর এক্স ওয়াই গুলো কি ছিল দেখ, ডিস্টেন্স, হ্যাঁ কি না? তো গ্রাফে মনে কর ডিস্টেন্স কিভাবে পাওয়া যেত, ভিটি গ্রাফের এরিয়া ডিস্টেন্স কে বোঝাতো। আমি বারবার বলছি গ্রাফ ছাড়াও হবে, গ্রাফে করলে তাড়াতাড়ি হবে। এই যে কেন, দেখ প্রথমে বডিটা কোথা থেকে শুরু করেছে, জিরো ভেলোসিটি, প্রথমে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি বাড়ছে, বাড়তে বাড়তে এই যে হয়েছে ভি ম্যাক্সিমাম, তারপর ভেলোসিটি আবার কমতে কমতে হয়েছে জিরো। আমি যখন এই অঙ্কটা কিন্তু নর্মাল মোশনেও করিয়েছিলাম, দেখবি তখন এইভাবে করিয়েছিলাম যে এ পয়েন্ট, এখানে ভেলোসিটি কত হচ্ছে জিরো, কিছুটাও গেল, কত দূরত্ব গেছে বল, এক্স ডিস্টেন্স, কত সময় গেছে বল, t1 সময়, তাতে ভেলোসিটি কত অ্যাক্সিলারেশন নিয়ে গেছে আলফা, তাহলে ভেলোসিটি বাড়তে বাড়তে ভি ম্যাক্স হয়েছে। তারপর বি থেকে সি হয়েছে, যেখানে আবার ভেলোসিটি হয়েছে জিরো, কত ডিস্টেন্স গেছে বল ওয়াই, কত সময় লেগেছে বল t2, কত রিটারডেশন নিয়ে গেছে বল মাইনাস বিটা। তুই কিন্তু নর্মালিও সলভ করতে পারিস, ঠিক আছে? আমি এটা অর দিয়ে লিখে রাখছি, গ্রাফ যে করতেই হবে এটা তো মাথায় আসতে নাই পারে, যত প্র্যাকটিস করবি তত মাথায় আসবে যে তাড়াতাড়ি হবে, আর কিছুই না, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি দেখিস এই টাইমটা t1 সেকেন্ডের জন্য গেছে, এই যে এখানটা আগে গ্রাফ থেকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তারপর আর এইটুকুনিটা t2 সময়ের জন্য গেছে। তো আমরা সবাই জানি ডিস্টেন্স মানে কি হয়, এরিয়া আন্ডার ভিটি গ্রাফ, এরিয়া আন্ডার ভিটি গ্রাফ। তাহলে যদি এক্স নিয়ে ভাবি, এক্স মানে কি ছিল বল, এতটা হলো এক্স, এই যে এতটা, আর এই জায়গাটা হলো আমার ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছিস তো, সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হাফ ভি ম্যাক্স ইন্টু t1, আর ওয়াই মানে কি লিখতে পারি, হাফ সিমিলারলি ভি ম্যাক্স ইন্টু এই বাকি এই যে এতটা থেকে এতটা সময় কত বলেছে t2, t2। কিন্তু এই ভি ম্যাক্সটা তো আমার জানা চাই, ভি ম্যাক্স না জানলে আমি তো করতে পারবো না। ভি ম্যাক্সটা আমি কি করে পেতে পারি বল, এই গ্রাফ থেকে। তো বলতে পারবি ভিটি গ্রাফের স্লোপ কি বোঝায় আবার বল, অ্যাক্সিলারেশন কে বোঝায়, হ্যাঁ কি না? ভিটি গ্রাফের স্লোপ আবার কি বোঝায়, অ্যাক্সিলারেশন কে বোঝায়। তাহলে অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ভিটি গ্রাফের স্লোপ, ভিটি গ্রাফের স্লোপ। তাহলে বল এইটুকুনি থেকে এইটুকুনি রাস্তা, আমি একটা আলাদা কালি দিয়ে আবার ডট করছি, যে এই যে এইটুকুনি রাস্তায় বলতে পারবি অ্যাক্সিলারেশন কত, আলফা, ওরা বলে দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে অ্যাক্সিলারেশনটা হচ্ছে আলফা। তাহলে অ্যাক্সিলারেশন মানে কি, ভেলোসিটি চেঞ্জ বাই টাইম। তাহলে এখান থেকে তুই ভি ম্যাক্স কত পেয়ে যাচ্ছিস বল, এখান থেকে তুই ভি ম্যাক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছিস আলফা t1। তাহলে ভি ম্যাক্স এর ভ্যালু যদি আলফা t1 বসিয়ে দিস, তাহলে কত হয়ে যাচ্ছে, আরে সরি সরি সরি, আমি দরকার কেন এসব করার, সরি সরি, আমাকে তো রেশিও আছে, সরি সরি, এই দুটো থেকে রেশিও কর তাহলেই তো হয়ে যায়। ভি ম্যাক্স তো এমনিই কেটে যাবে, তাহলে এক্স বাই ওয়াই হাফ হাফ কেটে যাচ্ছে, ভি ম্যাক্স কেটে যাচ্ছে, তাহলে কি আসছে বল, t1 বাই t2, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কি আসছে বল, t1 বাই t2। এবার t1 বাই t2 টা তোকে কোনোভাবে বার করতে হবে, কারণ t1 বাই t2 তো নেই অপশানে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু দেখ দুটো অপশন আছে, তুই যদি খেয়াল করিস প্রথম তিনটে অপশনই এক্স বাই ওয়াই এর, দেখ এটাও এটাও এটাও, এটাও এক্স বাই ওয়াই মানে বিটা বাই আলফা, বি অপশনটা এক্স বাই ওয়াই মানে কত 1,
থার্ড অপশনটা এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই মানে এটাতে পেলাম, কিন্তু এবার T1 T2 তোকে কিছু না কিছু ভাবে বার করতে হবে। T1 T2 দেখ হ্যাঁ ঠিকই আছে এখনো, মানে যে লেখাটা কাটিস নাই, যে লাল কালি দিয়ে যেটা লেখা আছে ওটা কাজে লাগবে। এবার এই রাস্তাটা যদি দেখি বল, এই রাস্তাটায় কি কাজ করছে? বিটা, আগে ভেলোসিটি ভিম্যাক্স ছিল, পরে এগেন গিয়ে যে T2 সময় পর গিয়ে ভেলোসিটি কত হয়েছে? 0। কত সময়? T2। তাহলে ভিম্যাক্স ইকুয়াল টু আবার কি পাচ্ছি? বিটা T2। তার মানে ভিম্যাক্স এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা আলফা T1, একটা বিটা T2। তাহলে আলফা T1 ইকুয়াল টু বিটা T2। তাহলে আলফা বাই বিটা ইকুয়াল টু কত হবে? T2 বাই T1। তাহলে বিটা বাই আলফা করলে কত আসছে? T1 বাই T2। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু T1 বাই T2 ইকুয়াল টু কত আসছে? বিটা বাই আলফা। তার মানে অপশন এটা হচ্ছে কারেক্ট অপশন। বোঝা গেল? আমি নর্মালও করে দিচ্ছি, গ্রাফ থেকে অনেকের কঠিন লাগতে পারে, তুই নর্মালি যারা গ্রাফ থেকে কঠিন লাগছে যে না আমার গ্রাফ এত কিছু স্লোপ এরিয়া এত কিছু ইকুয়াল করতে হবে, আমি বুঝবো কি করে, তারা নর্মালটা দেখ। নর্মালটা বড় হবে কিন্তু সোজা হবে। ধরে নে গাড়িটা এ পয়েন্ট থেকে স্টার্ট করেছে, তাহলে কি লেখা আছে বলো? স্টার্টিং ফ্রম রেস্ট। স্টার্টিং ফ্রম রেস্ট মানে অবভিয়াসলি ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। কিছুক্ষণ পর গিয়ে বি পয়েন্টে বডিটার ভেলোসিটি হয়ে গেছে ভি ম্যাক্সিমাম। আলফা অ্যাক্সিলারেশন নিয়ে গেছে এক্স ডিস্টেন্স টাইম T1। তারপর বডিটা ব্রেক করলো, তাই রিঅ্যাক্সিলারেশন আবার কমতে শুরু করেছে, ভেলোসিটি কমতে শুরু করেছে, কারণ কি কাজ করছে বল? মাইনাস বিটা মানে রিটার্ডেশন কাজ করছে। কত ডিস্টেন্স গেছে না ওয়াই, কত সময় লেগেছে বল? T2। এখানে গিয়ে ভেলোসিটি আবার কত হয়ে গেছে? 0। তাহলে প্রথমে যদি আমি শুধু এ থেকে বি এইটুকুনি নিয়ে ভাবি, এ থেকে বিতে আমি কি ভাবতে পারি বল? এটা হলো আমার ইনিশিয়াল পয়েন্ট যেখানে ভেলোসিটি ছিল 0, বিটা হলো আমার ফাইনাল পয়েন্ট যেখানে ভেলোসিটি কত হয়েছে বলো? ভি ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে প্রথম দিকে কি কাজ করছে? অ্যাক্সিলারেশন কাজ করছে। তাহলে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে কি হবে? ভি ম্যাক্স ইকুয়াল টু 0 প্লাস আলফা T1। তাহলে দেখ এখান থেকে ভি ম্যাক্স ইকুয়াল টু আলফা T1 পেয়ে গেলাম। আবার এ থেকে বি এর জন্যই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অ্যাপ্লাই করলাম। তাহলে এস মানে কত? এক্স, ইউটা 0, তাহলে হাফ আলফা T1 স্কোয়ার, এটা পেলাম। তাহলে এক্স ইকুয়াল টু হাফ আলফা T1 স্কোয়ার পেলাম। যেটাকে দেখ তুই যদি একটু মনে থাকে, আমি এটা বোর্ডসে করিয়েছিলাম অঙ্কটা, এই অঙ্কটাকে এইভাবে লেখা যায় দেখ, আলফা T1 স্কোয়ারটাকে এইভাবে লেখা যায় হ্যাঁ কি না? আলফা T1 ইন্টু T1 এইভাবে লেখা যায় কিনা দেখ, আলফা T1 ইন্টু T1। কেন আলফা T1 এর জায়গাতেই আমি কি বসাতে পারি বল? ভি ম্যাক্সিমাম বসাতে পারি। তাহলে আলফা T1 এর জায়গায় আমি ভি ম্যাক্স বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত পাচ্ছি? দেখ এই যেটা পেয়েছিলাম সেটাই আবার চলে আসলো, যেটা পেয়েছিলাম সেটাই আবার চলে আসলো। আলফা T1 এর জায়গায় যদি আমি ভি ম্যাক্স বসিয়ে দিই, দেখ এই যে এটা পেয়েছিলাম না? ঠিক আছে, এই হচ্ছে গল্প। আবার যদি তুই শুধু বি থেকে সি অব্দি মোশনটা দেখিস, তাহলে তখন বিটা হলো আমার ইনিশিয়াল পয়েন্ট আর সিটা হলো আমার ফাইনাল পয়েন্ট। বিটা হলো ইনিশিয়াল পয়েন্ট, সিটা হলো আমার ফাইনাল পয়েন্ট। তাহলে বি পয়েন্টে ভেলোসিটি ভি ম্যাক্স, ফাইনাল পয়েন্ট সি তে গিয়ে ভেলোসিটি হয়েছে 0। তাহলে রিটার্ডেশন কাজ করছে, তাহলে কি অ্যাপ্লাই করতে পারি? ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। বারবার বলেছিলাম এই ভি ইউ গুলোর সাথে ওগুলো ভি ইউ গোলাবি না। তাহলে এখানে ভি দিয়ে কি বোঝায়? ফাইনাল ভেলোসিটি বোঝায়। ইউ দিয়ে কি বোঝায়? ইনিশিয়াল ভেলোসিটি বোঝায়। তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি কত? 0। ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি মানে বি পয়েন্ট। কত রিটার্ডেশন? বিটা T2। তাহলে এখান থেকে ভি ম্যাক্স আবার কি পেলি বল? বিটা T2 পেলি। আর যদি এগেন ডিস্টেন্স অ্যাপ্লাই করি, এস ইকুয়াল টু কি ছিল? ইউটি মাইনাস হাফ
এটি স্কোয়ার, কেন মাইনাস? রিটার্ডেশন কাজ করছে বলে। তো কতটা ডিস্টেন্স গেছে? ওয়াই ডিস্টেন্স। ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু এখন জিরো না, ইনিশিয়াল মানে কি বি পয়েন্ট থেকে শুরু হয়েছে, তাহলে বি পয়েন্টে ভেলোসিটি কত? ভি ম্যাক্স টি টু মাইনাস হাফ বিটা টি টু স্কোয়ার। আবার এখান থেকে বিটা টি টু কে আলাদাভাবে লেখা যায়, বিটা টি টু ইন্টু টি টু। তাহলে বিটা টি টু কে কিভাবে লেখা যায়? না ভি ম্যাক্স লেখা যায়, তাহলে হাফ ভি ম্যাক্স টি টু। তাহলে ভি ম্যাক্স টি টু কমন নিলে কত পড়ে থাকছে? ওয়ান মাইনাস হাফ। তাহলে কত পেলি বল? ওয়াই ইকুয়াল টু ভি ম্যাক্স টি টু বাই টু। ঠিক আছে, তাহলে দেখ তুই যদি রেশিও করিস, তুই যদি রেশিও করিস, এই যে বললাম যে এতে হয়তো সুবিধা দেবে কিন্তু প্রসেসটা অনেক লং হবে, তাতে কনসেন্ট্রেশন মানে যে করতে হবে কি সেটা স্টুডেন্টরা গুলিয়ে যেতে পারে তোদের পক্ষে, যে এতগুলো লাইন করতে হবে, মানে হাল ছেড়ে দেয় লোকে। তাহলে এক্স বাই ওয়াই করলে কত হচ্ছে? এক্স মানে ছিল ভি ম্যাক্স টি ওয়ান বাই টু, ওয়াই মানে কি পেলাম? ভি ম্যাক্স টি টু বাই টু। তাহলে সেখান থেকে কি আসলো বল? টি ওয়ান বাই টি টু। আবার এই যে ভি ম্যাক্স সমান এটা এটা, এদের দুজনকে সমান করে আবার কি পাবো বল? ওই টি ওয়ান টি টু ইকুয়াল টু ওটা পাবো, বিটা বাই আলফা। তাহলে সেখান থেকে আবার বসানো যায় এরকম। তো এভাবেও কিন্তু তুই করতে পারিস, কিন্তু এটা অনেকটা লেন্দি প্রসেস হবে। বাট জেনে রাখ, যদি সবসময় গ্রাফ, তুই বলবি যে দাদা বুঝবো কি করে গ্রাফ আঁকছে, তুই একটা জিনিস মনে রাখ, সেরকম মনে হলে তুই লিখে রাখতে পারিস যে যে অঙ্কগুলো তো না এরকম বলা থাকবে যে মানে, এবং সেই অঙ্কগুলোতে ভিটি গ্রাফই ধরতে হবে, যে বডিটা রেস্ট থেকে শুরু হচ্ছে আলফা অ্যাক্সিলারেশনে, এখানে যদিও বলা নেই, যদি বলতো তারপর কনস্ট্যান্ট ভেলোসিটিতে কিছুটা রাস্তা গেল, তারপর আবার রিটার্ডেশনে যাতে ভেলোসিটি আবার জিরো হলো, সেই অঙ্কগুলোতে ভিটি গ্রাফ এঁকে যদি তুই করিস অনেক সোজা দেবে। বুঝতে পারলি? মানে যখন প্রথমে হচ্ছে ভেলোসিটি জিরো থেকে বাড়ছে, তারপর আবার ভেলোসিটিটা কমছে, সেই সব অঙ্কগুলোতে গ্রাফ এঁকে করলে অনেকটা তাড়াতাড়ি হবে, গ্রাফ যদি ইউজ করে করতে পারিস। প্রথমে আলফা অ্যাক্সিলারেশন বিটা রিটার্ডেশন, এই যে কথাগুলো যদি মানে পরপর যেখানে আছে, এই কথাগুলো যদি পরপর থাকে, তখন তুই ভাবতেই পারিস যে এগুলো আমার গ্রাফ এঁকে করলে তাড়াতাড়ি হবে। আমি বলছি না যে অলওয়েজ সলভ হয়েই যাবে, তাড়াতাড়ি হবে এইটুকুনি আমি বলতে পারি। ঠিক আছে, ওকে। নেক্সট অঙ্ক দেখ। নেক্সট অঙ্ক আমরা একটু লজ অফ মোশনের কঠিন অঙ্কের দিকে আসছি। তো লজ অফ মোশন দেখবি, আমাদের যে বেসিক কনসেপ্টটা ছিল, যেটা আমি আগের দিন রিভিশন ক্লাসে বলছিলাম, যে মোমেন্টাম কনজারভেশন বা মোমেন্টামকে আমরা কি করবো বল, ভেক্টর হিসাবে কনসিডার করলে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো তার উপর ডিপেন্ড করে দেখ বেসিক দুই একটা অঙ্ক যদি আমরা করি, এটা আমাদের নিটে এসেছিল এক বছর। বলছে টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম, টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম suspended inside a lift moving upwards with acceleration capital A is t1, ফুল কমা দিয়ে time period of the same pendulum, time period of the same pendulum inside lift moving downwards with acceleration A is t2, then বলছে find out
T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার প্লাস T1 স্কোয়ার। দেখ এটা কিন্তু একটা সিউডো ফোর্সের অঙ্ক। দেখ কজনের মনে আছে জানি না, প্রথমে লিফটটা ওপর দিকে উঠছে আর বডিটা আলাদা। যখনই রেফারেন্স ফ্রেম আলাদা হবে তুই বুঝবি কি করে সিউডো ফোর্সের অঙ্ক? যখনই রেফারেন্স ফ্রেম আলাদা হবে, রেফারেন্স ফ্রেমের অ্যাক্সিলারেশন আলাদা, তখনই ধরতে হবে রেফারেন্স ফ্রেম মানে হচ্ছে কি, যার সাথে কোনো বডি অ্যাটাচ করা আছে, যে তখনই তোকে ধরতে হবে সেই রেফারেন্স ফ্রেমের যদি কোনো অ্যাক্সিলারেশন থেকে থাকে, সেই অ্যাক্সিলারেশনের জন্য বডিটার ওপর একটা এক্সট্রা সিউডো ফোর্স থাকবে কোন দিকে? অপোজিট দিকে। যেমন এটার ক্ষেত্রে যদি দেখি, দেখ যদি একটা তো পেন্ডুলামের নিজের ওয়েট আছে নিচের দিকে mg, অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু লিফটটা উপর দিকে যাচ্ছে সিউডো ফোর্সটা কোন দিকে? নিচের দিকে। তো নর্মালি পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা কত হতো? 2π√L/g। এই যে নিচটা একটু খেয়াল কর, নিচটায় কি আসতো? জি। কেন? যখন কিনা এইসব ধর এম এ, মানে এই যে এম এটা তো আমার কেন এসছে? সিউডো ফোর্স। এটা কেন এসছে? লিফটার মোশনের জন্য এসছে। তো নর্মাল যখন পেন্ডুলাম হয়, মানে লিফটের মধ্যে না, নর্মাল, তখন শুধুমাত্র কোন ফোর্স কাজ করে? mg। তখন শুধুমাত্র কোন ফোর্স কাজ করে? mg। তাহলে ফোর্স মানে কি? মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু জি, যেটা কিনা টাইম পিরিয়ডের এই নিচে গিয়ে বসে, যেটা কিনা টাইম পিরিয়ডের এই নিচে গিয়ে বসে। কিন্তু এখন ফোর্সটা কত? mg প্লাস ma। তাহলে কিন্তু এখন অ্যাক্সিলারেশনটা আর জি নেই, অ্যাক্সিলারেশনটা কত হয়ে গেছে? দেখ, জি প্লাস এ হয়ে গেছে। এদিকে একটা এ আছে বলে এদিকে অ্যাক্সিলারেশনটাকে আমরা এ নট বলে লিখছি, আর কিছুই না। তাহলে অ্যাক্সিলারেশন যেটা, সেটা কোথায় আসে? ফর্মুলার নিচে আসে, 2π√, তাহলে যে জায়গাটা জি ছিল এই জায়গাটা কি হয়ে যাবে? জি প্লাস এ। একই রকম ভাবে একটা লিফট যখন ওপরের দিকে, এই সরি নিচের দিকে নামছে, তাহলে কি কি ফোর্স এগেন? না mg নিচের দিকে, আর অবভিয়াসলি সিউডো ফোর্স ওপরের দিকে এখন। তাহলে ফোর্সটা, নেট ফোর্সটা কত হয়ে গেল? mg মাইনাস ma। তাহলে ma নট মানে হয়ে গেল mg মাইনাস ma। তাহলে a নটটা কত হয়ে গেল? g মাইনাস a। তাহলে টি টুটা কত হলো? 2π√L/g মাইনাস এ। তাহলে তুই দুটোকে রেশিও করলি, মানে T2/T1 করলি, তাহলে 2π কেটে গেল, কত পড়ে থাকবে? জি প্লাস এটা ওপরে চলে যাবে, জি মাইনাস এটা নিচে চলে আসলো, দুটোকে স্কোয়ার করলি, তাহলে T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার, জি প্লাস এ বাই জি মাইনাস এ। তো কি করব বল? T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার আছে তো, আর নিচে আছে কত? T2 স্কোয়ার প্লাস T1 স্কোয়ার। বুঝতে পারছিস তো? তোরা অঙ্কে সেই যোগ ভাগ প্রক্রিয়া শিখেছিলিস তো? তো এখানে যোগ ভাগ প্রক্রিয়ার উল্টোটা করতে হবে। আশা করি সবার মনে আছে তো? a/b = c/d হলে কি হতো? a+c/b+d। ওইটা আমরা করছি, ওটার উল্টোটা করছি, মানে বিয়োগ করছি, মানে আগে ওপরটা বিয়োগ করব বাই নিচেরটা। এই যে দেখ, T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার প্লাস T1 স্কোয়ার। তাহলে ডান দিকটাও কি হবে? জি প্লাস এ মাইনাস নিচেরটা জি মাইনাস এ। যোগ ভাগ প্রক্রিয়া বলতে একে, জি প্লাস এ প্লাস জি মাইনাস এ। যোগ ভাগ প্রক্রিয়ায় কিছুই না, ওপরটা প্লাস হতো নিচেরটা মাইনাস, এখানে উল্টো, নিচেরটা মাইনাস হবে ওপরটা প্লাস হবে। তাহলে T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার প্লাস T1 স্কোয়ার কত হয়ে যাবে? এ এ কেটে যাবে, সরি এ পড়ে থাকছে, 2a/2g। তাহলে রেশিও কত হলো বল? a/g। কোনো কোশ্চেন থাকলে বল, রেশিও কত হলো বল? a/g। তাড়াতাড়ি লিখবি, আজকে ক্লাস একটু কম সময়ের জন্যই হবে, 11টার মধ্যে আমি ছেড়ে দেবো। তাড়াতাড়ি লেখ।
নেক্সট অঙ্কটা দেখ, এই অঙ্কটা কিন্তু তোদের বইতেই তুই নর্মালি পাবি, অনেক জয়েন্টের বইতেই কম বেশি এই অঙ্কটা দেখতে পাবি। যে কি করা হয়েছে, একটা স্প্রিং এর সাহায্যে এরকম 2m ভরের একটা বডি আছে, সেখান থেকে রোপ দিয়ে একটা m ভরের বডি আছে। বলছে কিছু সময় পর এই দড়িটাকে কেটে দেওয়া হলো। তাহলে বলছে আফটার কাটিং দ্য রোপ বিটুইন 2m and m, find out their acceleration, find out their acceleration। আগে স্মল এমটা নিয়ে ভাব, স্মল এমটা কিন্তু খুব সোজা। আমি যদি কেটে দিই দড়িটা, স্মল এমটা এমনি পড়তে থাকবে নিচে, তাহলে কি হয়ে যাবে বল, ফ্রি ফল হবে, একই না? কি হবে বল, ফ্রি ফল হবে। তাহলে ফ্রি ফলিং বডির অ্যাক্সিলারেশন কত হয়, স্মল জি এর সাথে সমান হয়। ফ্রি ফলিং বডির অ্যাক্সিলারেশন কত হবে, স্মল জি এর সাথে সমান হবে। এখানেও তাই। তা আগে এগুলো ছাড়, আগে ধর যখন কাটিনি, বিফোর কাটিং কি কি ফোর্স কাজ করছে বল, বিফোর কাটিং না 2m বডির ওপর কি কি কাজ করছে বল, 2m বডির নিজের ওয়েট 2mg। এখন দড়িটা আছে, তাহলে দড়িটার টান আর বডিটার ওয়েটের জন্য কি হবে বল, স্প্রিংটা একটু বড় হবে, তাহলে স্প্রিং একটা রেস্টোরিং ফোর্স দিয়ে টানবে, সেটা হলো এফ। সেটা কি সবার ক্লিয়ার, রেস্টোরিং ফোর্স কাকে বলে, ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়িয়েছি তো বোর্ডসের ক্লাসে। এই যে স্প্রিংটা যদি টেনে বড় হয়ে থাকে, স্প্রিংকে যদি নিচের দিকে টানিস, এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন, তাহলে স্প্রিংও তোকে কোন দিকে টানবে বল, ওপর দিকে। আর এম বডির জন্য কি হচ্ছে বল, এমজি নিচের দিকে। আর দড়ির জন্য টেনশনটা এই যে, এইটা হলো দড়ি, এই যে এইখানে দড়িতে এখানে টি, এই যে এটা এখনো কাটিনি, কাটার আগেও। তাহলে কি হলো, কিন্তু বডিটা তো কোনো দিকে যাচ্ছে না, কেন কি বল, পুরোটা ঝুলছে। তাহলে বডিটা কিসে আছে, এই পুরো সিস্টেমটা এখনো যখন কাটিনি, বডিটা সিস্টেমটা কি আছে বল, ইকুইলিব্রিয়ামে আছে। তার মানে এটার জন্য আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স, এটার জন্য আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। আর টি এর জায়গায় যদি এমজি বসাই, তাহলে কত হয়ে গেল, 3mg। এইবার আমি কেটে দিলাম, আফটার কাটিং কি হচ্ছে ভালো করে দেখ, কেটে দিলাম মানে দড়িটা তো আর নেই, তাহলে টিটা কি হয়ে গেল বল, জিরো। তাহলে যেই টিটা জিরো হয়ে গেল, তাহলে এখন 2m এর ওপর কি কি ফোর্স, ওই স্প্রিং এর ওপর দিককার ফোর্স। আর এখন শুধু 2mg, তাই 2mটা কি হবে, ওপর দিকে যাবে, তার অ্যাক্সিলারেশন a1 ধরলাম। আর এমটা নিজের ওয়েটের জন্য শুধু নিচের দিকে পড়বে, কেন আর তো কেউ ধরে রাখার নেই। বুঝতে পারছিস তো, এই জায়গাটা তুই ভাব না, এই যে এরকম হয়ে গেছে ছবিটা, এখন 2mটা এরকম ওপর দিকে যেতে শুরু করেছে, এমটা এখান নিচের দিকে বল। যারা বুঝতে পারছিস না গল্পটা, যে না দাদা ওপর দিকে যাওয়াটা বোঝা যাচ্ছে না, তুই ভাব, আমি আর একবার বলছি, এই স্প্রিং আছে, এই 2m বডি, এই রোপ দিয়ে m বডি, তাহলে এই দুটোরই ওয়েট কোন দিকে, নিচের দিকে, যার জন্য স্প্রিংটা লম্বা মানে এক্সটেন্ড হয়ে আছে এবং স্টেবল হয়েছিল। যেই তুই কেটে দিলি, তার মানে এই জায়গাটা, এই মাঝখানের এই দড়িটা সরিয়ে দিলি, তাহলে কি হতে থাকলো, এ নিচে পড়তে থাকলো, আর ওয়েটটা কমে গেল তো নিচের দিকে। তাহলে তখন স্প্রিংটা কি করবে বল, 2m বডিটাকে উপরের দিকে টেনে টেনে নেবে। বুঝতে পারলি আমার কথাটা, ইনিশিয়ালি। তাহলে বল এই বডিটার জন্য কি হচ্ছে, না শুধু mg ইকুয়াল টু ma2 লিখতে পারি, ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে এর অ্যাক্সিলারেশন কোন দিকে পেলাম, জি, কিন্তু কোন দিকে, নিচের দিকে, ডাউন। আর এখানে কি পাচ্ছি, f মাইনাস 2mg ইকুয়াল টু 2ma1। f এর ভ্যালু কত, 3mg ছিল, তাহলে এখান থেকে a1 কত পেলাম বল, g/2, কোন দিকে, ওপরের দিকে। বুঝতে পারলি অঙ্কটা একটু মানে
দেখে মনে হবে সোজা, কিন্তু অতটাও ইজি অঙ্ক না। লিখে নে। কারো কোনো কোশ্চেন থাকলে বল। ঠিক আছে, তো এরপর আমরা ছোটখাটো কলিশনের অঙ্কে ঢুকছি। তো হেডিং কর সবাই কলিশন বলে। আমি কিন্তু ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে এগুলো পড়িয়ে দিয়েছি, তাও নিউটনস ল অফ মোশন যেহেতু চলছেই, হেডিং কর কলিশন বলে। তো দেখ, কলিশন হোক ফ্র্যাগমেন্টেশন হোক, কলিশন হোক ফ্র্যাগমেন্টেশন হোক, ফ্র্যাগমেন্টেশন মানে দেখবি পরের দিন পড়াবো যে একটা বডি যেতে যেতে হঠাৎ তিনটে ভাগে ভাগ হয়ে গেল, বা ফায়ারিং করা হোক, যে একটা বন্দুক থেকে একটা গুলি ফায়ারিং করা হচ্ছে, যে কোনো কেসই করা হোক না কেন, প্রথম কাজ তোকে কি করতে হবে বল? মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করতে হবে। তো কলিশন তিন রকমের হতো, একটা ইলাস্টিক কলিশন, একটা ইনইলাস্টিক কলিশন, আর একটা কি ছিল, পার্শিয়ালি ইলাস্টিক কলিশন। তো অত চাপ নিতে হবে না তোকে, ঠিক আছে? এখনই আজকে আজকে আমরা একটু একদম বেসিক অঙ্কের দিকে যাব, শুধু মোমেন্টাম কনজারভেশন করলেই হয়ে যাবে এরকম কিছু অঙ্কের দিকে আমরা যেতে চাইছি। তো ফার্স্ট অঙ্কটা লেখ, a body of mass 2 kg is moving with 10 meter per second, collide with stationary body of mass 5 kg. After collision, 2 kg is at rest. Find velocity of the 5 kg mass. তাহলে দেখ, এখানে ছবি আঁকার দরকার নেই, তুই অঙ্কটা বোঝ। আমি যাদেরকে বুঝিয়েছিলাম মোমেন্টামকে তুই আই ক্যাপ জে ক্যাপ দিয়েও লিখতে পারিস, আবার না আই ক্যাপ জে ক্যাপ ছাড়াও লিখতে পারিস। আই ক্যাপ জে ক্যাপ বলতে একটা করাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। আমি আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করাচ্ছি, আগে ছবি ভাব। তাহলে M1 বডি U1 স্পিডে এদিকে যাচ্ছে ধরে নিলি, M2 বডিটার U2 কত বল? 0, কোনো ভেলোসিটি নেই। তাহলে এটা কি বল? বিফোর কলিশন গল্প। আফটার কলিশন M1 বডির ভেলোসিটি 0 হয়ে গেছে, দেখ 2 কেজিটা কি বলেছে? রেস্টে এসছে। তাহলে M2 বডির ভেলোসিটি জানতে চাইছে V2। তাহলে সব এক, তাহলে কি লিখবো? M1 U1 প্লাস M2 U2, এটাই ছিল মোমেন্টাম কনজারভেশন, ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। তাহলে 2 ইন্টু 10 প্লাস 0 ইকুয়াল টু 0 ইন্টু 5 V2। তাহলে V2 ইকুয়াল টু কত হয়ে গেল বল? 4 মিটার পার সেকেন্ড। আর আই ক্যাপ জে ক্যাপ দিয়েও তুই লিখতে পারতিস যে M1 E1 আই ক্যাপ, M2 E2 আই ক্যাপ, M1 V1 আই ক্যাপ, M2 V2 আই ক্যাপ, সব দিক দিয়ে আই ক্যাপ চলে যেত, বাদ এটা হতো। যেমন দেখ, যদি আমি ডিরেক্ট মানে বারবার বলছি ডিরেকশন নিয়ে বসাতে হবে। আর একটা অঙ্ক কর, যে বলছে এ বডি অফ 2 কেজি মুভিং উইথ 5 মিটার পার সেকেন্ড collide with another body of 1 kg moving with 2 meter per second coming from opposite. After collision,
দে মুভ টুগেদার। ফাইন্ড আউট কমন ভেলোসিটি। ফাইন্ড আউট কমন ভেলোসিটি। তো একটা জিনিস খেয়াল রাখবি, যদিও এখানে আমি এখনো পড়াইনি, বাট বোর্ডসে যেহেতু পড়িয়ে দিয়েছি, যে একসাথে মুভ করলে আমরা তাকে কি বলি? ইন ইলাস্টিক কলিশন। একসাথে মুভ করলে আমরা তাকে কি বলি বল? ইন ইলাস্টিক কলিশন বলি। তো এখানেও কিন্তু এটা কি বল? ইন ইলাস্টিক কলিশন হচ্ছে। বাট তুই যদি আজকে নাও জানিস ইন ইলাস্টিক কলিশন কাকে বলে, অঙ্কটায় কিছু যায় আসবে না। যে এই বডিটা ডান দিকে যাচ্ছে ধরে নিলি, এই বডিটা অপোজিট দিক থেকে আসছে ইউ2, ধাক্কা খাওয়ার পর দুটো বডি মিলে একটাই বডি হয়ে গেছে কত? m1। এখন এই বডিটার মাস কত হয়ে গেছে? m1 প্লাস m2। এই যে এটা m1, এটা m2, কোন দিকে যাচ্ছে আমি জানি না। তাহলে আমরা মোমেন্টাম কনজারভেশন আগে অ্যাপ্লাই করব। তাহলে বলো m1 u1 i ক্যাপ ডান দিকে যাচ্ছে বলে প্লাস i ক্যাপ, প্লাস m2 u2 মাইনাস i ক্যাপ বাদিকে যাচ্ছে বলে। কলিশনের পরে কি? m1 প্লাস m2 ইন্টু ভি মাথায় ভেক্টর সাইন। ঠিক এভাবেও করতে পারিস, অথবা এই অঙ্কটা যেহেতু 1D মোশনেই হচ্ছে, 1D মোশন মানে শুধু এক্স অ্যাক্সিসেই হচ্ছে, তুই আই ক্যাপ ছাড়াও এভাবে লিখতে পারিস। কিভাবে? আই ক্যাপ ছাড়া কিভাবে লিখবি দেখ না, m1 u1 মাইনাস m2u2। কেন m1 u1 কি? পজিটিভ, কেন ডান দিকে যাচ্ছে। m2u2 কি? নেগেটিভ, কেন বাদিকে যাচ্ছে। এরপর কোন দিকে যাচ্ছে ইম্পর্টেন্ট না, আমার ভ্যালুটা চাই, তাই শুধু m1 প্লাস m2 ইন্টু ভি লিখলাম। এটা লিখলেও চলবে। তাহলে 2 ইন্টু 5 মাইনাস 1 ইন্টু 2, দুটো মাস একসাথে হয়ে গেছে, তাহলে 2 প্লাস 1, তাহলে 10 থেকে 2 বাদ দিলে হয়ে যাচ্ছে 8। তাহলে কত হয়ে গেল? ভেলোসিটি 8/3 মিটার পার সেকেন্ড। আর তুই যদি এভাবে বার করতিস তাহলে আনসার কি আসতো? ভি ইকুয়াল টু, ভি ভেক্টর ইকুয়াল টু 8/3 আই ক্যাপ। তার মানে তুই ডিরেকশনটাও বুঝতে পারতিস যে না পজিটিভ এক্স এ যাচ্ছে। তাহলে তুই ডিরেকশনটাও বুঝতে পারতিস যে পজিটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে। ঠিক আছে? তো মানে এটা আরো বেটার হবে এই আই ক্যাপ জে ক্যাপের লেখাটা তখনই যখন দুটো বডি দুটো আলাদা অ্যাক্সিস দিয়ে আসবে। যেমন দেখ, এটা লিখে নে তোরা। যদি এরকম বলে, আমি আর ভ্যালু লেখাচ্ছি না, জাস্ট মানে ফর্মুলা দিয়ে চলছি, ঠিক আছে? যে m1 বডি, তুই এগুলো ভ্যালু দিয়ে মানে ভ্যালু হবে, বুঝতে পারছিস তো? মুভস উইথ u1 along x axis and m2 body moves with u2 along y axis. After collision they move together. Find out common velocity. এই অঙ্কে কিন্তু তুই আই ক্যাপ জে ক্যাপ ছাড়া করতেই পারবি না। ফাইন্ড আউট কমন ভেলোসিটি এই অঙ্কে তো করতেই পারবি না। কেন? এই অঙ্কে আলাদা, এই যে একটা বডি এই বরাবর আসছে আর একটা বডি নিচ থেকে ওপর দিকে যাচ্ছে। তাহলে কলিশনের আগে কি? m1 u1 আই ক্যাপ, m2u2 জে ক্যাপ। আগেরটায় দেখ আই ক্যাপ গুলো না দিলেও চলবে, তুই যদি মাথায় ডিরেকশনটা রাখতিস। কেন? আগেরটায় কি প্রথমটাও এক্স অ্যাক্সিসে, দ্বিতীয়টাও এক্স, এই নেগেটিভ এক্সও তো এক্স, একটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বেসিক্যালি, কিন্তু এক্স অ্যাক্সিসেই চলছিল। কিন্তু এখানে বডি দুটোর মোশনই আলাদা, একটা এক্স অ্যাক্সিসে একটা ওয়াই অ্যাক্সিসে। ইকুয়াল টু কত হয়ে যাবে না m1 প্লাস m2 ইন্টু ভি ভেক্টর। তাহলে ভি ভেক্টর কত আসছে? m1u1 বাই m1 প্লাস m2 আই ক্যাপ প্লাস m2u2 বাই m1 প্লাস m2 জে ক্যাপ। তাহলে ভি ভেক্টরের ভ্যালু কত হবে বল? √x² প্লাস
ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বোঝা গেল? ওটার স্কোয়ার প্লাস ওটার স্কোয়ার করে পুরোটাকে রুট করতে হবে। এই যে m1 প্লাস m1 প্লাস m2 তার হোল স্কোয়ার বাই m2u2 বাই m1 প্লাস m2 তার হোল স্কোয়ার, করে যত আসবে তত। তাই আমি অলওয়েজ বলবো আই ক্যাপ জে ক্যাপ, এটা আমি আগের দিনও রিভিশন ক্লাসে বলছিলাম যে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করাটা বেটার, ঠিক আছে? তো